সুপ্রিয় দর্শক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে তুলে ধরছি বাংলাদেশের ইতিহাসে এক বর্বর, নির্মম এবং ভয়ঙ্কর কালো অভিযোগের বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে এই অভিযোগ। সেটা হচ্ছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দীদের খাবারে নাকি মেশানো হচ্ছে রাসায়নিক কেমিক্যাল বিষ। আর সেই কেমিক্যাল ধীরে ধীরে নষ্ট করছে তাদের শরীর, মন, এমনকি চিন্তার ক্ষমতাও। এই অভিযোগ শুধুমাত্র একটি মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত নয়, এটি একটি ভয়াবহ প্রশ্ন উত্থাপন করেছে। আমাদের রাষ্ট্রযন্ত্র কি এখন রাজনৈতিক প্রজ্ঞামুক্ত একটি সমাজ গড়তে তুলতে চাইছে? সাম্প্রতিক বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং বন্দীদের পরিবার থেকে অভিযোগ তোলা হয়েছে কাশিমপুর কারাগারে আটক রাজনৈতিক নেতাকর্মীদের নিয়মিত খাবারে অজ্ঞাত রাসায়নিক মেশানো হচ্ছে। ফলে তাদের মধ্যে দেখা দিচ্ছে অস্বাভাবিক দুর্বলতা, চর্মরোগ, মানসিক ভারসাম্যহীনতা, এমনকি স্মৃতিশক্তি হ্রাসের মতো উপসর্গ। এই পরিবারগুলো দাবি করছে এটি কোনো প্রাকৃতিক অসুস্থতা না, এটি একটি পরিকল্পিত পয়জনিং এবং বিষ প্রয়োগের প্রক্রিয়া, যার লক্ষ্য হলো রাজনৈতিকভাবে ভিন্ন মত পোষণকারীদের ধ্বংস করা। এই অভিযোগের পিছনে রাজনৈতিক ছায়া আরো গভীর। অভিযোগকারীরা বলছেন যে এই কর্মকাণ্ড হচ্ছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে। তার মানে ইউনূস সরকার সুপরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে, এমন অভিযোগ সবাই করছেন। তাদের দাবি দেশে রাজনৈতিক ভিন্নমত দমন করার জন্য বা পরিবেশ তৈরি করতে এমন নিপীড়নমূলক প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছে। আমরা একটু খবরগুলো দেখে আসি যে খবরগুলোতে আসলে কি বলা হয়েছে। আমি এর আগে একটা কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে কারাগারগুলো আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যু ফাঁদ। আমরা সেটা আরেকবার একটু ঘুরে দেখে আসবো। তার আগে এখানে কি বলছে সেটা একটু দেখি। কাশিমপুর বন্দীদের খাবারে কেমিক্যাল মিশ্রণের অভিযোগ। আপনি দেখেন দেশের কারাগারগুলো যেন আজ এক একটা মৃত্যুপুরী। বন্দীদের মৃত্যুর পর অসুস্থতার দোহাই দিয়ে প্রতিবারই কারা কর্তৃপক্ষ দায় মুক্তি নেওয়ার চেষ্টা করছে। কাশিমপুর কারাগার বন্দীদের খাবারে কেমিক্যাল মিশ্রণের বাংলাদেশের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। কারাগারগুলোতে রাজনৈতিক বন্দীদের উপর অমানবিক নিপীড়ন এবং পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে তাদের শারীরিক মানসিক ক্ষতি সাধনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্দেশে এই জেল হত্যা চলছে। তার মানে সুপরিকল্পিত জেল হত্যা চলছে। মানবাধিকার, এই যে গত পরশুদিনই চলে গেল বাংলাদেশে এক জেল হত্যা দিবস। আবার দেখেন কন্টিনিউ এই পর্যন্ত গত মাসে যেমন আমরা একটা রিপোর্ট আর একটা নিউজে দেখেছি সেদিন, যে গত মাসে শুধু জেলের ভিতরে 14 জন আওয়ামী লীগ নেতাকর্মী রহস্যজনক বা হেফাজতে মৃত্যু হয়েছে। এভাবে 66টা লাশ সারা বাংলাদেশে নদী খাল বিলে পাওয়া গেছে। তো অভিযোগ উঠছে যে তাদের অভিযোগ এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য সংগঠিত হচ্ছে এবং বন্দীদের মানসিকভাবে ভেঙে দেওয়ার একটি বৃহত্তর কৌশল। পরিকল্পিত পয়জনিং এবং চিকিৎসা বঞ্চনা। পরিবারের অভিযোগ অনুযায়ী রাজনৈতিক বন্দীদের নিয়মিত খাবার এবং পানীয়ের সঙ্গে অজানা রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। এতে বন্দীরা অসুস্থ হয়ে পড়ছেন, অনেকের মধ্যে মানসিক ভারসাম্যহীনতা, দীর্ঘস্থায়ী দুর্বলতা, এমনকি ত্বকের জটিল রোগের লক্ষণ দেখাচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলছে এই অভিযোগটি সত্য হয় তাহলে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। বন্দীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দেখেন এই যে বিষয়গুলো, এর আগে আরেকটা নিউজ আপনাদের দেখাই। সেটা আরেকটা নিউজে যেটা এটা বলা হয়েছে যে কারাগারের রহস্যজনক মৃত্যু, আওয়ামী লীগ কর্মীরাই হচ্ছে টার্গেট। এখানেও কিন্তু দেশের কারাগারগুলোতে আওয়ামী লীগ কর্মীদের রহস্যজনক মৃত্যু আছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে পরিকল্পিত নিপীড়নের ইঙ্গিত। অলরেডি কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বিভিন্নভাবে ইউনূস সরকারকে এই মেসেজগুলো কিন্তু দিচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো কিন্তু বলছে বিচারহীনতার সংস্কৃতি কারাগারগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় করছে। আপনি বিনা বিচারে কিন্তু এদেরকে আটক রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে মামলা জামিন হচ্ছে, জামিন দিচ্ছে না। তারপরেও তাদেরকে কোর্স কমপ্লিট করার জন্য, ধরেন আপনি একটা ডোজ দিচ্ছেন যে এই ডোজটা দিলে সে শারীরিকভাবে এই অক্ষমতাগুলো গ্রহণ করবে বা বিপর্যয় হবে বা ক্যান্সারের হবে, সেটা একটা কোর্স রয়েছে। সেই কারণে তারা জামিন হওয়ার পরও সেই রাজনৈতিক বন্দীদের রেখে দিচ্ছে আর একটা অন্য একটা মামলা দেখিয়ে তারপরে তাদেরকে বন্দী রাখছে। এবং অপ্রয়োজনীয়, মানে যেটা আসলে তার হয়তো এজাহারে তার নাম নাই, সে কিন্তু তাকে আসামি দেখায় আবার তাকে বন্দী রয়েছে। কারণ হচ্ছে এই কোর্সটা তাকে কমপ্লিট করবে। সম্প্রতি কিন্তু এই যে ইউটিউবার সাব্বির মুক্তি পেয়ে কিন্তু এই কথাটা সে ব্যাপকভাবে বলেছে যে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, কিভাবে তাকে ডিজাবল করা হয়েছে, কিভাবে তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। দেখেন বর্তমানে দেশের 68টি কারখানা বন্দিতে 80,000-এর বেশি লোক রয়েছে। সেখানে ধারণ ক্ষমতা 46,000, কিন্তু রয়েছে 80,000। অধিদপ্তর হিসেবে যে 73.75% বন্দির এখনো বিচারই শেষ হয়নি। তার মানে এরা শুধুমাত্র কোনো মামলার কোনো অগ্রগতি নাই, কোনো রিপোর্ট নাই, কোনো
অনুসন্ধান নাই, কিন্তু তাদেরকে আটক রাখা হচ্ছে। এই যে দেখেন সাবেক এক মন্ত্রী, তাকে কিভাবে মৃত্যুর পরও তার হাতে হাতকড়া পরা অবস্থায় রেখেছে। এভাবে কিন্তু নির্যাতনটা তারা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মৃত্যুকে তারা আবার হার্ট অ্যাটাক বলে চালানোর চেষ্টা করছে। তো আমরা একটু এই বিশ্লেষণগুলো যদি যাই, দেখেন বাংলাদেশের সংবিধানের ৩১ এবং ৩৫ অনুচ্ছেদে বলা আছে, যে কোনো নাগরিকের প্রতি অমানবিক আচরণ বা ক্রু বা অবমাননাকর শাস্তি প্রদান রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের যে কনভেনশন এগেইনস্ট টর্চার, মানে ক্যাট এর স্বাক্ষরকারী দেশকে, অর্থাৎ এই অবস্থাতে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বন্দীদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতে পারে না। কিন্তু বাস্তবে মানবাধিকার সংগঠনের মতে এই নিয়মের প্রয়োগ দিনে দিনে দুর্বল হচ্ছে এবং ইউনুস কিন্তু এটা কোনো মানছেই না। চিকিৎসা বঞ্চনা, অস্বাস্থ্যকর পরিবেশ, পরিকল্পিত নিপীড়ন, সবই এখন নিয়মে পরিণত হয়েছে রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে। কাশীপুর কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা বিশিষ্ট এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত একটি কারাগার। অতীতে এখানে ছিলেন বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং চিন্তাবিদ। বছরের পর বছর এই কারাগারে ঘিরে উঠেছে নানা অভিযোগ, বন্দীদের উপর শারীরিক নির্যাতন, মানসিক নিপীড়ন, এমনকি চিকিৎসা থেকে বঞ্চিত রাখার ঘটনাও কিন্তু সংবাদে এসেছে বহুবার। আমরা সেটা কিন্তু সাবেক মন্ত্রী এমপিদের ক্ষেত্রেও দেখছি, ডিভিশন না দিয়ে তারাকে ফ্লোরে ফেলে রাখা হচ্ছে। কিন্তু এবার অভিযোগটি আরো ভয়ঙ্কর। রাসায়নিক পয়জনিং, এটি একটি পরিকল্পিত জৈবিক আক্রমণের অভিযোগ, বা জৈব রাসায়নিক মানে অস্ত্র, জৈবিক অস্ত্র যেটা রাসায়নিক অস্ত্র ব্যবহার করা যেরকম, সেরকম একটা অপরাধ। এমন অভিযোগের বাংলাদেশে এটা কিন্তু নতুন না, তবে এইবার সংযুক্ত হয়েছে রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করার আশঙ্কা, এবং সেটা খুব পরিকল্পিত, এবং সেটা আমরা দেখছি। কিন্তু মানবাধিকার কর্মীদের মতে এই অভিযোগ কেবল একটি প্রশাসনিক অপরাধ নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ। তাদের ভাষায়, রাষ্ট্র যখন সচেতন চিন্তাশীল নাগরিকদের ভয় পেতে শুরু করে, তখনই শুরু হয় মনন ধ্বংসের রাজনীতি। তার মানে আওয়ামী লীগের যে নেতাকর্মী, তাদেরকে রাষ্ট্র ভয় পাচ্ছে। তাদেরকে তারা বেঁচে থাকলে ভয়ের কারণ, তারা বেঁচে থাকলে তাদের জন্য সমস্যা, সেই কারণে তাদেরকে পরিকল্পিতভাবে এই বিভিন্ন পয়জনিং করে মারার এই ধরনের প্ল্যান তৈরি করছে। রাজনৈতিক প্রজ্ঞামুক্ত বাংলাদেশ মানে এমন একটি সমাজ যেখানে থাকবে না বিতর্ক, থাকবে না কোনো প্রতিবাদ, থাকবে কেবল একমুখী চিন্তা, আনুগত্য। ইউনূস তাই চাচ্ছে। মানে যারা প্রতিবাদ করছে, যারা তার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে দমন করার জন্য এমন হীন চক্রান্ত, এমন হীন কর্মকাণ্ড ইউনূস এখন করে যাচ্ছে। বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনৈতিক সংগঠক, যারা সমাজের চিন্তার চালিকা শক্তি, তাদের যদি ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়, তাহলে রাষ্ট্র পরিচালনা করা সহজ হয়। এই প্রক্রিয়ায় মানবাধিকার কর্মী বলছেন নীরব গণহত্যা। তার মানে এটা কিন্তু আমরা আরেকটা জেল গণহত্যা নামে আমরা অভিহিত করতে পারি। তার মানে ইউনূসের বিরুদ্ধে আরেকটা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন, যেটা হচ্ছে জেল গণহত্যা, বন্দি রেখে গণহত্যা। কত বড় ভয়ঙ্কর পিশাচ সে, কত বড় ভয়ঙ্কর অমানুষ সে, চিন্তা করেন আপনারা। বন্দীদের পরিবারের সদস্যদের অভিযোগ, অসুস্থ অবস্থাতে তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে না। কারা প্রশাসন বলছে সবকিছু নিয়ম মেনেই হচ্ছে, কিন্তু এই যে এটা শুধু এটা তাদের বাহানা। কিন্তু পরিবারগুলো কি বলতেছে, নিয়ম মানা হচ্ছে না, বরং নিয়ম লঙ্ঘন করে চলছে একটি পরিকল্পিত নিপীড়নের কৌশল। অন্যদিকে কারা অধিদপ্তরের এক মুখপাত্র বলেছেন, বিস্ময়কর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তবে এই বক্তব্য এখনো তদন্ত দ্বারা নিশ্চিত হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই অভিযোগগুলোর বিষয়ে নজর রাখছে, বলেছে স্বচ্ছ তদন্ত ছাড়া সত্যটা উদ্ঘাটন করা সম্ভব নয়। আমরা দেখি আসলে কি বের হয়। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার বিরুদ্ধে বহুত চিল্লাচিল্লি করছেন, এখন আমরা একটু দেখি যে এখন আপনারা কি কি নিয়ে আসেন। তবে ইউনূসকে যে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য যে তার বিচার হবে, এটা পৃথিবী যদি সত্য হয়ে থাকে, সৃষ্টিকর্তা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে এটাও সত্য হবে ইনশাল্লাহ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রীয় বন্দীদের প্রতি আচরণ আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক। বাংলাদেশ এই অভিযোগে যথাযথ তদন্ত না করে, তাহলে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকট এখন কারাগারের ভিতরে ছড়িয়ে পড়েছে। আজ প্রশ্ন উঠেছে, বিচার, মানবাধিকার আর রাষ্ট্রীয় দায়বদ্ধতা, এই মৌলিক ভারসাম্যকে হারিয়েছে দেশ? দর্শক আপনারাও বললেন, আপনাদের কমেন্টেও আপনারা বললেন যে আসলে কি হারিয়েছে না আছে, ইউনূসের আমলে কোনো মানবাধিকার আছে কিনা, সে কথাটা একটু আপনারা জানাবেন। যদি অভিযোগ সত্য হয়, তাহলে এটি শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, এবং আমি মনে করি রাষ্ট্রের একটা সুপরিকল্পিত অপরাধ এবং রাষ্ট্রীয় অপরাধ। এই অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে প্রয়োজনে নিরপেক্ষ তদন্ত, যাতে সত্য উদ্ঘাটিত হয় আর রাষ্ট্রের প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা ফিরে আসবে।
যদি তদন্ত হয়, কিন্তু সেটা আসলে ইউনূসের কাছ থেকে আমরা কখনোই আশা করি না। কারণ এই জনগণের বিশ্বাস কিন্তু ইউনূসের উপরে এখন আর নাই, যেটা রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো আমরা কি দেখলাম, পুরো ঘটনাটা আসলে খুবই মনটা খারাপ এই কারণে যে এভাবে রাজনৈতিক শক্তিকে দমন করার জন্য এভাবে বিষ প্রয়োগে হত্যা করা বা পরিকল্পিতভাবে হত্যা করার যে মিশন ইউনূস শুরু করেছে, এর শেষ কোথায় আমরা জানি না। তবে শেষ একদিন হবে এবং সেদিন এই ইউনূস এবং ইউনূসের রেজিম কোথায় যে দাঁড়াবে সেটা আমরা দেখব। কাশিমপুর কারাগারের এই অভিযোগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গভীর ষড়যন্ত্র প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা কি এমন এক রাষ্ট্র গড়ে তুলছি যেখানে রাজনৈতিক মতবিরোধী অপরাধ হয়ে দাঁড়াচ্ছে? আজকে আপনাকে আওয়ামী লীগ করা অপরাধ, তাহলে কালকে আপনাকে বিএনপি করা অপরাধ হবে, এনসিপি করা অপরাধ হবে। কালকে যখন আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং তারা যদি বলে, আপনার কোনো কথার জায়গা থাকবে না। এবং সেই আমি মনে করি সেই রাইট এখন আওয়ামী লীগকে আপনারা দিয়েছেন এবং এই বাংলাদেশকে বিভাজন করা, অনৈক্য তৈরি করা এবং সমস্ত কিছু কাজ এই ইউনূসের দ্বারা হয়েছে। আমরা দর্শক একটা প্রশ্ন আপনাদের করতে চাই, রাষ্ট্র কি আওয়ামী লীগের লোকদের ভয় পাচ্ছে? খুব বেশি ভয় পাচ্ছে? আমার মনে হয় পাচ্ছে। আমি জানি না আপনারা কি বলবেন। তবে এই অন্যায় অত্যাচারের একদিন সমাপ্তি হবে। এর থেকে একদিন এই বাঙালি জাতি, বাংলাদেশ মুক্ত হবে এবং আবার নতুন সূর্য উঠবে। আবার আমরা ইমাজিং টাইগার হব ইনশাল্লাহ। শেখ হাসিনা যখন কথা দিয়েছে সে আসবে, সে আসবে এবং সে এই দেশকে আবার পূর্বের পথে ফিরিয়ে নিয়ে বাংলাদেশকে আবার উন্নয়নের পথে যাবে, বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে যাবে, সেই আশা ব্যক্ত করি। তবে এটা কিন্তু দর্শক শুধুমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনার দ্বারা সম্ভব না। এটাতে অবশ্যই আপনাদের সম্পৃক্ততা লাগবে এবং সেটা কিন্তু আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। 5ই আগস্ট যেটা ঘটেছে, 5ই আগস্ট আপনাদের বিরুদ্ধে আমরা ছিলাম সেটা না, বা আমরা আইনের প্রতি শ্রদ্ধা ছিলাম, আমরা সত্যের পক্ষে বলার চেষ্টা করেছি, আমরা হত্যার বিপক্ষে বলেছি, আমরা নীতি নৈতিকতার বিপক্ষে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সংবিধানের বিরুদ্ধে যারা কাজ করছে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা নিরপেক্ষ জায়গায় বসেই রাষ্ট্রের পক্ষে কথা বলার চেষ্টা করেছি, যেটা রাষ্ট্রের জন্য ভালো হবে। আমরা চেয়েছি আওয়ামী লীগ সরকার পতন হতে পারে, কিন্তু এই পতন মানে এই না, একটা সরকার পতন মানে এই না যে আপনি নতুন রাষ্ট্র পেলেন। আপনি বাংলাদেশের আওয়ামী লীগের সাপোর্টার অ্যাটলিস্ট 50% বা 40% যদি ধরি, তাদেরকে বাদ দিয়ে আপনি বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না, এটা সম্ভব না। তাহলে এই 40% কে আপনি দেশের বাইরে পাঠিয়ে দেন, আপনার 60% মিলে দেশ চালান যদি এটা হয়। কিন্তু এই মুহূর্তে তো বাংলাদেশে, এই মুহূর্তে যে জরিপ, সেই জরিপে বাংলাদেশে প্রায় 70% মানুষের চায় আওয়ামী লীগ ফেরত আসুক এবং আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়ায় তারা ভোট দিবে। সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের কোনো কর্মসূচি, কারণ আওয়ামী লীগ হচ্ছে একমাত্র এখন দেশ, একটা দল যে এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। কাদের হাত থেকে? এই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছ থেকে। ভারত বলেন, ভারতও কিন্তু আপনি দেখেছেন ভারতের সাথে আওয়ামী লীগ এমন কোনো চুক্তি করে না যাতে দেশ বিক্রি হবে, বরঞ্চ ভারতের কাছ থেকে আদায় করেছে, সম্পর্ক বন্ধুত্বের মতো রেখেছে। অবশ্যই আমাদের বন্ধু লাগবে এবং সেক্ষেত্রে আমাদের বেস্ট বন্ধু আমি মনে করি যদি ভারতের সাথে উইনিং সিচুয়েশন হয় সেটা বেস্ট, কারণ সে আমার প্রতিবেশী, তাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এটাতে আপনারা এটা বুঝবেন না যে আমি ভারতের পক্ষে বলছি বা ভারত তোষণ করছি না। আমাদের বার্গেনিং পয়েন্ট, বঙ্গবন্ধু যেমন বাংলাদেশে ঢোকার আগে ইন্দিরা গান্ধীকে বলেছে আপনি সৈন্য কবে নেবেন এবং 3 মাসের মধ্যে সৈন্যকে সে ফেরত পাঠিয়েছে, তেমনি ভাবে সেই বার্গেনিং পয়েন্টে, কূটনীতিক পয়েন্টে থেকেই ইন্ডিয়ার সাথে উইনিং সিচুয়েশন রাখতে হবে, ইন্ডিয়ার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এবং এই জঙ্গিবাদের উত্থানকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনে ভারতের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। সুতরাং যে কোনো কর্মসূচি, এই ইউনূসকে উৎখাতের যে কোনো কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ লাগবে, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে এবং 5ই আগস্টে আপনারা যেমন ভুল বুঝে, ভুল তথ্য পেয়ে অন্যায়ের পক্ষে আপনারা বেরিয়েছিলেন, হয়তো সেই ন্যায়টা পরবর্তীতে আপনারা দেখেছেন যে সেটা ছিল মিথ্যা, কিন্তু বেরিয়েছিলেন, আপনারা সত্যের পক্ষে বেরিয়েছিলেন। সুতরাং এখন বাংলাদেশকে উদ্ধার করার জন্য আবার আপনাদেরকে নামতে হবে এবং আপনারা নেমে সেটা প্রমাণ করবেন যে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন এবং আপনারা যদি ভুল করে কোনো জানোয়ারের হাতে বলেন, পিচাসের হাতে বাংলাদেশ যায়, সেই বাংলাদেশকে আপনারা রিস্টোর করতে পারেন, পুনরুদ্ধার করতে পারেন, সেটা আপনারা প্রমাণ করতে হবে। আশা করি আমার কথা আপনারা শুনেছেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। পরবর্তী এপিসোডের জন্য থাকবেন।